এখন নিশুতি রাত। ধীরে ধীরে ঘড়ির কাঁটা এগোচ্ছে দিনের ঘরে। গাঢ় আঁধারে ডুবে আছে ধরাধাম। আকাশে উঠেছে মস্ত বড় পূর্ণিমার চাঁদ। বইছে মৃদু বাতাস। আশেপাশে কোথাও একদল কুকুর ডাকছে নিজস্ব স্বরে। দু একটা জোনাকির দেখা মিলছে অদূরের ঝোপে। তারা নিজস্ব আলো জ্বালিয়ে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে স্বাধীন মনে। থেমে থেমে ঝিঝি পোকাও তাল মিলাচ্ছে অদ্ভুত স্বরে। ঠিক সেই মুহূর্তে বাসা থেকে বেরিয়ে এলো সকার স্বর্ণ। হাঁটছে ধীর গতিতে, ভয়ে এদিক ওদিক তাকাচ্ছে সতর্ক দৃষ্টিতে। তাদের থেকে মাত্র কয়েক হাত দূরেই অন্ধকারে দাঁড়িয়ে আছে একটি পুরুষ অবয়ব। দারোয়ান কাকাকে দেখা যাচ্ছে না, বেঘরে ঘুমোচ্ছে বোধহয়। আর একটু সামনে গিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তির দেখা পেয়ে দ্রুত এগিয়ে গেল তারা। আর্তনাদ করে ঝাঁপটে ধরলো সেই আগন্তুককে। আঘাতপ্রাপ্ত শরীরে হালকা স্পর্শ যান বেরিয়ে যাওয়ার জোগাড়। তবুও আগন্তুক ব্যথাত শব্দ না করে নিজেকে সামনে নিল। জোরপূর্বক হাসার চেষ্টা করলো। দুজনকে জাপটে ধরে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু অতিরিক্ত জ্বরে কাঠ হয়ে আসা কণ্ঠস্বরে কোনো শব্দই বের হলো না। কয়েকবার শুকনো ঢোক গিলেও চেষ্টায় ব্যর্থ হলো। তাকে এই অবস্থায় হাসতে দেখে শখ কান্না ভেজা স্বরে বলল, এ কি অবস্থা তোমার? কোথায় ছিলে তুমি? ফোন বন্ধ ছিল কেন? ছোট বোনের কথা শুনে বুঝে আসা চোখ দুটো পুনরায় খুলল সায়ন। আশেপাশে তাকালো, তারপর ধীরে ধীরে বলল, আমাকে ধর বোন, মাথা ঘুরছে, হাঁটতে পারছি না, মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাব। ভাইয়ের কথা শোনা মাত্রই স্বর্ণ আর শখ দ্রুত তাকে ধরলো। তাদের চোখে পানি দেখে সায়ন কাঁদতে বারণ করলো। ফিসফিস করে জানালো সে ঠিক আছে এবং বাড়ির কেউ জানার আগে তাকে এখনই রুমে নিয়ে যেতে। ভাইয়ের অবস্থা দেখে কেউ আর কথা বাড়ালো না। ধীরে ধীরে দোতলায় নিয়ে যেতেই সামনে পা বাড়ালো। চৌধুরী নিবাসে দোতলার রুমগুলো বাড়ির ছোট সদস্যদের দখলে। বড়রা থাকে নিচতলায়। দোতলার সায়নের পাশে শুদ্ধর রুম, শুদ্ধর পাশটাই শখের রুম। শখ স্বর্ণ এক রুমে থাকে। ওরা দুজন ঘুমায়ও একসাথে, কিন্তু শীতলকে নেই না, কারণ শীতলের ঘুমানোর ভঙ্গিমা ভালো না। সে ঘুমের ঘোরে পাশের জনের বুকের ওপর পা তুলে দেয়। ঘুমের ঘোরে বকবক করে হাসে। পাশের ঘুমন্ত মানুষটা যদি হঠাৎ খিলখিল করে হেসে ওঠে তাহলে কেমন লাগে? তাছাড়া শখ আর স্বর্ণ দুজনই রাত জেগে ফোনে কথা বলে। তারা এখন বড় হয়েছে, ব্যক্তিগত মানুষও রয়েছে। এসব শীতল জানলে সবাইকে জানিয়ে দেবে। এই মেয়ের পেট পাতলা, তার পেটে কথা থাকে না। অগত্যা শীতল একা পেয়ে একটা রুমে থাকে। আর তার রুমের দরজাটা সবসময় হুটহাট করে খোলা থাকে। বলা বাহুল্য, ইচ্ছে করে দরজা খোলা রাখে যাতে ভয় পেলে দৌড়ে বের হতে পারে। শখ স্বর্ণ বের হওয়ার আগেও দেখে এসেছে শীতল হাত পা ছড়িয়ে বেঘরে ঘুমোচ্ছে। কথা বলার মতো সময় শীতলের গলার স্বর আসতে হয় না। তার ফিসফিস করার কথাও পাশের জন্য শুনে ফেলে, তাই তাকে ডাকার ভুল করেনি তারা। তাছাড়া সায়ন তাদের কল করে বলেছে যেন কেউ বুঝতে না পারে এমনভাবে বাসার বাইরে আসতে, কারণ তার এই অবস্থা দেখে তুলকালাম ঘটে যাবে। যা হবে সকালে দেখা যাবে। এই মুহূর্তে তার বিশ্রামের দরকার। শরীর ছেড়ে দিচ্ছে, অসহায় অসহ্য ব্যথা দু চোখ বুঝে আসছে। তাছাড়া এবারে যে প্রথম তা নয়। এভাবে প্রতিদিনই মধ্যরাতে বাসায় ফিরে এসে আর তাকে চুপি চুপি বাসায় ঢুকতে সাহায্য করে তারই ছোট বোনেরা। তারা চারজন বাইরে থেকে সিঁড়ির কাছে আসতেই ড্রয়িং রুমের লাইট জ্বলে উঠল হঠাৎ। অন্ধকার কেটে আলোর মাঝে দেখা গেল শাহাদাত চৌধুরী দাঁড়িয়ে আছেন। দৃষ্টি তাদের দিকে নিবদ্ধ। ছোট চাচুকে দেখে চারজন ধরা পড়ে মাথা নিচু করে নিল। তবে মনে মনে খানিকটা স্বস্তি পেল। শারাফাত চৌধুরীর কাছে ধরা না পড়ায় ওনার কাছে ধরা পড়লে খবর ছিল তাদের। শাহাদত চৌধুরী আঘাতপ্রাপ্ত শাহানের আপাদ মস্তক তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লেন। ছেলেটার মাথায় হাতে পায়ে ব্যান্ডেজ করা। এই ছেলেকে কতবার বুঝিয়েছেন এসব রাজনীতি না জড়াতে, কিন্তু এই ছেলের কথা শুনলে তো শুধু তাকে একবার নয় বারবার বাড়ির সব সদস্যরা তাকে বুঝিয়েছে এসব না করতে, কিন্তু সে শোনেনি, বরং যে দেখিয়ে দলনেতা হয়েছে। তার চেলাবেলারা তাকে ভাই ভাই করে ডাকে, মুখে ফেনা তুলে ফেলে। মিটিং করে মারামারিতেও দেখা যায় তাকে। যত দিন যাচ্ছে রাজনীতির সঙ্গে আরো জড়িয়ে যাচ্ছে সে। এবং আজ জানা গেছে আবু সিদ্দিক নামের একজন রাজনীতিবিদের ডান হাত সে। নির্বাচনের জন্য যত দৌড় ঝাঁপ করতে হয় করছে আবু সিদ্দিকের হয়ে। এই কথা শোনা মাত্র শারাফাত চৌধুরী ভীষণ খেপেছে তার উপর, কারণ চৌধুরী নিবাসে কেউ সরাসরি রাজনীতিতে জড়ায়নি কখনো। সায়ানি এই দুঃসাহস দেখিয়েছে। এসবের চক্করে কবে যে মার খেয়ে মরে রাস্তায় পড়ে থাকে কে জানে। ভালো স্টুডেন্ট সে, রেজাল্টও ফার্স্ট ক্লাস।
অথচ আবেগের বশে ভুল ডিসিশন নিয়ে ক্যারিয়ার নষ্ট করতে রাজনীতিতে নাম লিখিয়েছে সে। তাকে কোনোভাবে বোঝানো যাচ্ছে না রাজনীতি এত সোজা নয়। রাজনীতিতে টিকে থাকতে গেলে নোংরা সাফ করার প্রসঙ্গে নিজের গায়েও নোংরা লাগাতে হয়। লয়াল পার্সন হয়ে আর যাই হোক কখনো রাজনীতি করা যায় না। করলে জানমান সহ ক্ষমতার স্থায়িত্ব থাকে না। এসব ভাবতে ভাবতে উনি এগিয়ে এলেন ড্রয়িং রুমের দেওয়ালে সেটে রাখা বড় দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে সময়টা দেখে নিলেন। একবার তাকালেন বড় ভাইয়ের রুমের দিকে। ওই মানুষটা কিছুক্ষণ আগেও রুমে গিয়েছে। ছেলের টেনশনে অস্থির হলেও কাকে বুঝতে দিতে রাজি নন তিনি। সায়ান পরশুদিন দুপুরে সবার সঙ্গে খেয়ে বেদি হয়েছিল। এরপর খোঁজ পাওয়া যাচ্ছিল না, তার ফোনও বন্ধ ছিল। তার ফ্রেন্ডরাও খোঁজ দিতে পারছিল না। দলের চালাপোলাদের জিজ্ঞাসা করেও লাভ হয়নি। মধ্যখানে একদিন পর এক রাতে বাড়ি ফিরেছে সে। ছেলেটা বাড়ি ফিরে নিয়ে দেখে বড়দের কারো খাওয়া নেই, চোখে ঘুম নেই, অথচ এই ছেলের মধ্যে এক ফোঁটা অনুশোচনা নেই, খারাপ লাগা ড্রেস নেই। মনে মনে এসব ভেবে উনি শখ ও স্বর্ণকে ছুটতে বলে নিজের সায়ানকে ধরে উপরে নিয়ে যেতে বললেন, নিজের জানের মায়া না করো বাবা, বাবা মায়ের কথা অন্তত মাথায় রাখতে পারো, তাদের বয়স হচ্ছে আর কত। সায়ান বরাবরের মতোই নিরুত্তর। রোজ রোজ এক কথা শুনতে শুনতে কানের পোকা বের হয়ে গা সওয়া হয়ে গেছে। এখন কেউ কিছু বললে তার গায়েও লাগে না, খারাপও লাগে না, বরং বেহায়া মনে আনন্দ হয়। কারণ ভীষণ শখের পেশায় নিজের নাম তৈরি করতে পেরেছে সে, ক্ষমতা অর্জন করেছে। তার নাম শাহরিয়ার চৌধুরী। রাজনীতির মাঠে তাকে শাহরিয়ার ভাই নামে পরিচিত সে এটা তার কাছে গর্বের ও অহংকারের। শাহাদত চৌধুরী তাকে ধরে রুমে পৌঁছে দিয়ে সাবধানে বিছানায় শুইয়ে দিলেন। কিভাবে এই অবস্থা হলো সরাসরি জিজ্ঞাসা করলেন। সায়ন জানালো বিপক্ষ দলের ছেলেপুলেরা একা পেয়ে দুঘা বসিয়েছে, একা থামাতে পারেনি, কাউকে ফলস্বরূপ বাধামরা হতে হয়েছে। রাজনীতি মানেই তো একদিন মারো তো আর একদিন মার খাও, এই আর নতুন কি। মাঝখানে একদিন হসপিটালে ছিল, বাসায় জানলে দুশ্চিন্তা করবে তাই কাউকে জানায়নি সে। ফোনটা হারিয়ে গেছে বিধায় কাউকে জানাতেও পারেনি। দুশ্চিন্তার কারণ নেই, সে একদম ঠিক আছে। একের পর এক সায়নের দুর্বল যুক্তি শুনে শাহাদত চৌধুরী শুধু শুনলেন, তারপর কিছু লাগবে কিনা জানতে চাইলেন। সায়ন বালিশে মাথা রেখে নাবোধক মাথা নাড়লেও মনে মনে ঠিকই বলে, ছোটবেলার মতো প্যান্ট খুলে আমাকে হিসু করিয়ে আনো চাচ্ছ, বড্ড চাপে আছি। এখন বড় হয়েছে, কথা কি আর মুখে বলা যায়। তবুও দুহাতে ব্যান্ডেজ করা দেখে শাহাদাত চৌধুরী নিজে থেকেই জানতে চাইলেন ওয়াশরুমে যাবে কিনা। মনের কথা বুঝে ফেলাই সায়ন একটু লজ্জাও পেল, তবে মুখে বলল যাবে না। এ কথা শুনে উনিও চলে গেলেন। উনি যাওয়ার পরপরই শখ আর স্বর্ণ খাবার হাতে রুমে ঢুকলো। শখ নিজে হাতে বড় ভাইকে খাইয়ে মেডিসিন খাইয়ে দিল। এদিকে খাওয়ার পর প্রস্রাবের চাপ আরও বেড়েছে। ছোট বোনদেরও বলতে পারছে না ওয়াশরুম নিয়ে যাওয়ার কথা। যতই হোক বোন তো। এদিকে ঘড়িতে কাটা এসেছে দিনের ঘরে, সময় কাটছে যেন বাতাসের গতিতে। অনেক রাত হয়েছে দেখে বোনদের ঘুমাতে যেতে বলে কাঠ হয়ে পড়ে রইল সে। শখ ভাইয়ের গায়ে চাদর টেনে পা বাড়াতেই সায়ন চোখ বন্ধ করা অবস্থায় বলল, শুদ্ধ কি বাসায় আছে নাকি চলে গেছে? ছোট ভাইয়া বাসাতেই আছে, ওকে ডেকে দিয়ে যা, আসতে ডাকিস, কেউ যেন না শোনে। আচ্ছা ভাইয়া। এই কথা বলে শখ আর স্বর্ণ শুদ্ধর রুমের দরজায় নক করলো। দুবার নক করতেই শুদ্ধ বেরিয়ে এলো, সম্ভবত পড়ছিল। এত রাতে দুজনকে দেখে শখ আর স্বর্ণ কিছু বলল, সায়ান ডাকছে। এত রাতে সায়ানের ডাকা মানে আহত হয়ে বাড়ি ফিরেছে। সে কথা না বাড়িয়ে তাদের যেতে বলে নিজেও পা বাড়ালো বড় ভাইয়ের রুমে। শুদ্ধ সায়ানের রুমে গিয়ে কেবল তাড়াতাড়ি সায়ন তীক্ষ্ণ দৃষ্টিতে ছোট ভাইয়ের দিকে তাকানো। রাগে মুখ থমথম করছে তার। এতক্ষণ নিজেকে সামলালেও শুদ্ধকে দেখা মাত্রই চরচর করে রাগ বাড়ছে। ইচ্ছে করছে নাক বরাবর ঘুষি দিয়ে বসিয়ে দিতে। শুদ্ধ বড় ভাইয়ের দৃষ্টির মানে বুঝেও নির্বাক। সে জানে তাকে ডাকার মূল কারণ। সে নিজেও ভাইয়ের দিকে থেকে দৃষ্টি সরালো না, বরং চোখে চোখ রেখে সামনের সোফায় রাজকীয় ভঙ্গিমায় বসলো। তাকে এভাবে বসতে দেখে সায়নের মেজাজ আরো বিগড়ে গেল। সে ব্যথায় শরীরে চট করে উঠে বসলো। তারপর রাগে ফুঁসতে ফুঁসতে বলল, যেটা করছিস ভালো হচ্ছে না, এখানেই থেমে যা। কোনটা ভালো হচ্ছে না? কিসের কথা বলছি ভালো করেই জানিস। মিষ্টি কথার বাওয়াল বাদ দিয়ে ঝেড়ে কাস। তুমি কি আমার যে মিষ্টির বাওয়াল ছাড়বো? কেন ডেকেছ বলো? তুই আমার পিছু পিছু কৃষ্ণনগর কেন গিয়েছিলি? শুদ্ধ সঠিক জবাবের ধারে কাছেও গেল না, বরং তারা কণ্ঠে তাচ্ছিল্য করে বলল, ভুল পথ ছেড়ে সঠিক পথে এসো। এতে
তুমি আমি দুজনেই ভালো থাকবো। আমি সঠিক পথেই আছি। নানি, তুমি ভুল মানুষের সঙ্গে পেয়ে সঙ্গ পেয়ে ভুলকে সঠিক বলে জানিয়ে দিতে হবে না। আমি তোমাকে আগেও বলেছি, চোখ কান খোলা রেখে আগে মানুষ চিনে পা বাড়াও। এখন তোর থেকে আমাকে মানুষ চেনা শিখতে হবে। আমি বোকা, তুই চালাক, এটাই বোঝাতে চাচ্ছিস? বোঝাতে চাচ্ছি না, আমি সরাসরি বলছি তুমি বোকা। বোকা বলে যে কেউ সহজে তোমার ব্রেন ওয়াশ করতে পারে। তুমি না ভেবেই ভুল মানুষকে বাঁচাতে বুলেটের সামনে বুক পেতে দাঁড়িয়ে যাও। সে মনিও ভাই। শুদ্ধ ভাইয়ের ধমক শুনেও শুদ্ধ দমল না, বরং সে আগের তুলনায় তীক্ষ্ণ স্বরে পাল্টা জবাব দিল, চেঁচিয়ে সত্যকে মিথ্যা প্রমাণের ব্যর্থ চেষ্টা করে এনার্জি লস করো না। এখনো সময় আছে, মানুষ চেনা শিখে নাও, নয়তো চরম মূল্য দিতে হবে তোমাকে। আজ তোমাকে তোমার দলের একজনকে মেরেছি, একই কাজ করলে আগামীতে আরো 10 জনকে মারবো। একজন রিসার্চার হিসেবে শুধু নাম কামিয়েছি, কিন্তু তা কিন্তু নয়, ঘাটতারা হিসেবেও নামটা কাছে আমার। আর সেটা তোমার থেকে কেউ ভালো জানে না নিশ্চয়ই। ঢাকায় ফিরে যা, এসবের মধ্যে নিজেকে জড়াস না। এক কথা বারবার বলতে পারবো না, এর আগে তোকে তোর গায়ে হাত তুলিনি, আর তুলতেও চায় না। ফিরে যা, নিজের কাজে মন দে। আমার পার্টি অফিসের আশেপাশে তোকে যেন না দেখি। সবার কাছে তুই ভালো ছেলে, তাই হয়েই থাক। বড় বড় ভাই যদি ভুল পথে পা বাড়াই, আর তাকে সঠিক পথে আনার দায়িত্বটাও আপনা আপনি ছোট ভাইয়ের ঘাড়ে চলে আসে। আমি সর্বদা আমার দায়িত্ব পালনে অটল থাকি, আছি, তাই থাকবো। আর তোমাকে আগেও বলেছি, সিদ্দিক ভালো মানুষ নয়, তার সঙ্গে কাজ করতে পারবে না তুমি। কেন পারবো না? আমি বারণ করছি তাই? তুই বারণ করার কে? আমি কে সেটা নিজেকে প্রশ্ন করো, উত্তর পেয়ে যাবে। তবে আমি যখন বলেছি তুমি সিদ্দিকের হয়ে কাজ করতে পারবে না, মানে পারবে না, আমি তোমাকে করতে দেব না। এবার বাড়াবাড়ি করছিস তুই হয়তো। তবে আমি ততক্ষণই ভালো যতক্ষণ আমার আপনজন নিরাপদ থাকে। তোমার ছেলেদের মানা করো চৌধুরী নিবাসের দিকে ভুলেও যেন চোখ না তুলে তাকায়। নয়তো রিসার্চের কাজে ব্যবহার করা ইঁদুরের পরিবর্তে তাদের জলজান্ত শরীর ব্যবহার করব। এতে একটু খারাপ লাগবে না আমার, বরং কয়েকটা নিরহ ইঁদুর বেঁচে যাবে বলে ভালোই লাগবে আমার। এই কথা বলে শুদ্ধ উঠে চলে যায়। সায়ান দাঁতে দাঁত চেপে তাকিয়ে রইল তার যাওয়ার দিকে। রাজনীতি করে সে, আর তাকে কিনা দাপট দেখায় এই ছেলে। এত বড় সাহস, ছোট হয়ে বড় ভাইকে থ্রেট দেয়। শুনবে না, কারো কথাতেই রাজনীতি থেকে সরবে না সেও এবার দেখবে শুদ্ধ ঠিক কি করে, কতদূর অব্দি যেতে পারে। এদিকে রুম থেকে বের হয়ে আবারও ফিরে এলো শুদ্ধ। সায়ানের দিকে হাত বাড়িয়ে বলল, চলো। কোথায়? ছোট হয়েও বহুবার বড় ভাইকে ছোট কাজ সারতে সাহায্য করেছি, আজও দায়িত্ব পালন করি, হাত ধরো। এ কথা শুনে শায়ান দাঁত কটমট করে তাকিয়ে রইল, যে দেখিয়ে মুখ ফিরিয়ে নিল ভাইয়ের থেকে। তাকে মুখ ফিরাতে দেখে শুদ্ধ এক ভ্রু উঁচু করে তারা স্বরে বলল, মুখ ফিরিয়ে লাভ হবে না, এখন আমার সঙ্গে তোমাকে ওয়াশরুম যেতে হবে, আর আমার কথাতেই তোমাকে সিদ্দিকের সঙ্গ ছাড়তে হবে। এই কথার নড়চড় হবে না। চাইলে চেষ্টা করে দেখতে পারো, তবে ফলাফল যা আসবে আমার কথা মতোই। প্রয়োজনে লিখে রাখো, আমি শুদ্ধ যে এক কথার মানুষ সেটা মনে করিয়ে দিতে হবে না নিশ্চয়। এই কথা বলে শুদ্ধ ভাইয়ের হাত শক্ত করে চেপে ধরে উঠে দাঁড় করালো। এদিকে তলপেটের চাপ, অন্যদিকে ভাইয়ের জেদের কাছে হার মেনে শায়ানকে উঠতেই হলো। শারাফাত চৌধুরী 3 সন্তান, শায়ান, শুদ্ধ আর শখ। তারা বরাবরই মেধাবী স্টুডেন্ট। তাদের সঙ্গে পড়াশোনা নিয়ে ঘ্যান করতে হয়নি কখনো কাউকেই, বরং তারা ফার্স্ট ক্লাসে উত্তীর্ণ হয়েছে প্রতিটা পরীক্ষায়। ক্লাস 10 অবধি সায়ন শুদ্ধ সময় বের করে ছোট বোন শখকে পড়িয়েছে। তার তার জটিল সমস্যাগুলো যত্ন করে বুঝিয়েছে। বোঝাতে গিয়ে কখনো মেরেছে, কখনো বকেছে। শখ মার বকা খেয়ে তাদের কাছে পড়া শিখেছে। আর শখ সায়নের কাছে পড়তো ইংলিশ, শুদ্ধর কাছে ম্যাথামেটিক্স। তাদের পড়ানোর ধরনে আলাদা করে টিউশনির ব্যবস্থা করে দিতে হয়নি কখনো। বোনের জন্য প্রয়োজনীয় সাজেশন নোটস তারা নিজেরা কালেক্ট করে এনে দিত। কার থেকে আনতো এই প্রশ্ন করার সাহস হয়নি শখের। সে শুধু মন দিয়ে পড়তো। তাকে পড়ানোর মূল শর্ত ছিল ভালো রেজাল্ট। কিভাবে করবে সে কি জানে। শুদ্ধ সায়ন 2 মাসে দুজনে মাসে 2টো করে পরীক্ষা নিত। কোয়েশ্চেন করতো জটিল করে, এতটা জটিল যে মাঝে মাঝে কোয়েশ্চেন দেখে শখের ঘাম ছুটে যেত। ভুলেও যেত এটা কোনো বোর্ডের পরীক্ষা নাকি অন্য কিছু। তবে পরীক্ষায় ভালো করলে যখন 2 ভাই তার আবদার পূরণ করত, খুব খুশি হতো সে। মনে হতো কষ্ট সার্থক। এখন এমন কষ্ট করতে ইচ্ছুক সে। পরীক্ষার ভালো ফল করে শায়নের কাছে তার প্রথম আবদার ছিল, ভাইয়া আমি ফানুস উড়াতে চাই। এত ফানুস উড়াতে চাই যে আকাশটা পুরো ফানুস ফানুস দেখায়।
সপ্তাহখানেক পর তার আবদার পূরণ করেছিল সায়ন। সে অনেকগুলো ফানুস এনে সবাইকে সঙ্গে নিয়ে হৈ হৈ করে ফানুস উড়িয়েছিল। কি যে চমৎকার ছিল সেদিনের মুহূর্তটা। রাতের বেলা ছাদে গিয়ে আকাশের দিকে তাকালেই সেদিনের কথা মনে পড়ে যায় তার। সায়ন এই বাড়িতে বড় ছেলে হলেও বাড়িতে সবার সঙ্গে হাসি মুখে কথা বলে, মজা করে, বোনদের পেছনে লাগে, হাত ভর্তি জিনিস এনে দেয়, ছোটখাটো আবদার পূরণ করে। তবে তার থেকে শুদ্ধ একটু ব্যতিক্রম, সহজে হাসতে দেখা যায় না তাকে, হাসলেও মুচকি হাসি অব্দি সীমাবদ্ধ। এই স্বভাব পেয়ে তার বাবার শারফাত চৌধুরী যুবককালে কার্বন কপি যেন শুদ্ধ, কথায় কাজে একই রকম তেরা স্বভাবে। যা পছন্দ নয় তা কখনো করবে না, তাকে দিয়ে সে কাজ কেউ করাতে পারবে না। আবার যা পছন্দ তার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। যেটা তার শুধু তারই, যেটা করবে বলে ঠিক করবে সেটা সে করবেই, তাকে আটকানো মুশকিল প্রায়। স্বাভাবিক কথা বলার সময়ও তার দৃষ্টি দেখে আচমকা বুকটা ধক করে ওঠে। মনে হয় এই বুঝি মনের গোপন কথা পড়ে ফেললো। শাহানের সঙ্গে সব ভাই বোনের সম্পর্ক খুনসুটিপূর্ণ হলেও শুদ্ধর সঙ্গে বনিবনা পড়ে না কারো। শারফাত আর শুদ্ধ বাড়ির এই দুই পুরুষ একটু আলাদাই বলা চলে। নিজের আপন ভাই হলেও শখ তাকেও একটু ভয় পাই। পরীক্ষায় ভালো ফল করে সে ভয়ে ভয়ে শুদ্ধর কাছে আবদার করেছিল, ভাইয়া তোমার কাছে আমি কিছু চাই। খাতাতে ম্যাথ করতে করতে শুদ্ধ চোখ তুলে বোনের দিকে তাকালে শখ থতমত খায়, কথা ভুলে যায়, কথার খুই হারিয়ে সে ভুলে যায় কি বলতে চেয়েছিল। বোন ভয় পাচ্ছে দেখে শুদ্ধ নরম স্বরে জিজ্ঞাসা করছিল, কি চাস বল। রিসার্চার সোহাইব চৌধুরী শুদ্ধর বোন হিসেবে সবার কাছে এক্সট্রা সম্মান পেতে চাই। তোমাকে সফল রিসার্চার হিসেবে দেখতে চাই আমি। এ কথা শুনে শুদ্ধ জবাব দেয়নি, হাসেও নি, শুধু বোনের দিকে তাকিয়ে মাথা নেড়ে সম্মতি জানিয়েছিল। রিসার্চার হওয়ার তারও স্বপ্ন ছিল, কিন্তু শারফাত চৌধুরী চাইতেন সে মেরিনার হোক, বড় বড় শিপে শিপে ঘুরে বেড়াক হতে দেশান্তর। যখন বোনকেও সাপোর্ট পেতে দেখলো, সেও সিদ্ধান্তে অটল রইল। এরপরে পড়াশোনার তাগিদে চলে গেল ঢাকায়। শাওনের ব্যস্ততা বেড়ে গেল, দুই ভাইয়ের কাউকে না পেয়ে সব টিউশন টিচারের ব্যবস্থা করে দেওয়ার জন্য বাবাকে জানালো। শারফাত চৌধুরী নিজের মেয়ের জন্য হোম টিউটার করে দিয়েছিলেন। শখ অনেকদিন ওনার কাছে পড়তো। এরই মধ্যে আনাগোনায় শোনা গেল শাওন মিছিলে যায়, রাজনীতি করা ছেলেপুলের সঙ্গে ঘুরে বেড়ায়, ভার্সিটিতে যার তার সঙ্গে হাতাহাতি করে। এভাবে প্রায় দিনই তার নামে অভিযোগ আসতে লাগলো। শারফাত চৌধুরী খোঁজ নিয়ে জানলেন সত্যিই ছেলে রাজনৈতিক সঙ্গে জড়িয়ে গেছে। মেরে ধরেও তাকে রাজনীতি ছাড়ানো গেল না, বরং তার মধ্যে অদম্য জেদের সৃষ্টি হলো, ঝুঁকে পড়লো রাজনীতিতে। এভাবে দিন যেতে যেতে ক্ষমতার জোরে পেয়েছে দলনেতার পদ, কিন্তু তারপর হঠাৎই পাওয়া ক্ষমতার ব্যাপারে একটা ঘাপলা রয়েছে। আর এই ঘাপলার মধ্যেই ঠিক সর্ষের মধ্যে ভূত থাকার মতো রহস্যময়।